ওয়েলকাম টু মাই চ্যানেল ফানলিট উইথ অনুসুয়া। আজকে আমরা লর্ড অ্যালফ্রেড টেনিসনের ইউলিসিস কবিতার বাকি যে অংশটুকু অর্থাৎ লাইন নাম্বার 44 থেকে লাইন নাম্বার 70 এই ক্লাসে কমপ্লিট করব। লেটস বিগিন। There lies the port, the vessel puffs her sail. অর্থাৎ এর আগের আমরা ভিডিওতে দেখেছিলাম, এর আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো একবার তোমরা দেখতে পাবে। সেখানে বলা হচ্ছে কি ইউলিসিস সে তার মারিনারদেরকে অ্যাড্রেস করছে, তাই তো, যে মারিনার্সরা অর্থাৎ তার যে সঙ্গী সাথীরা, ঠিক আছে, যারা তার সাথে তার সহযোদ্ধা, যারা একই সাথে তার সাথে সমুদ্র যাত্রা করেছে, তার সাথে জীবনের অডস সেইগুলো অর্থাৎ জীবনে যে ঘাত প্রতিঘাত একসাথে তারা ফেস করেছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলছেন কি সময়টা কিন্তু থেমে থাকার নয়। অর্থাৎ তিনি বলছেন দেখো, দেয়ার লাইজ দ্য পোর্ট, জাহাজ বন্দরে রয়েছে, দ্য ভেসেল পাফস হার সেল। ভেসেল বলতে এখানে জাহাজকে বোঝানো হচ্ছে, বলছে ভেসেল জাহাজ কিন্তু তার সেল অর্থাৎ তার নতুন যাত্রা শুরু করার জন্য প্রস্তুত। পাফ করা মানে হচ্ছে যখন জাহাজটা শুরু হচ্ছে, স্টার্ট করা হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে দ্য ভেসেল পাফস হার সেল, অর্থাৎ জাহাজ কিন্তু প্রস্তুত। মানে আমরা চলো আবার একটা নতুন জীবন যুদ্ধে পাড়ি দিই, আবার নতুন কোনো পৃথিবীকে খুঁজি। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ। হ্যাঁ, মানছি যে কালো বা অন্ধকারাচ্ছন্ন যে বিশাল সমুদ্র, সেটা এখনো কিন্তু একটা গ্লুম অর্থাৎ একটা বিষাদজনক পরিস্থিতিতে কিন্তু আমার দিকে তাকিয়ে রয়েছে। মানে বলতে চাইছেন ইউলিসিস যে এই যে সমুদ্র, একদিকে রয়েছে কি শোর, তাই তো, যেখানে হয়তো তার মেরিনার্সরা দাঁড়িয়ে রয়েছেন। তার মানে কি শোর মানে হচ্ছে কি নিশ্চিন্তি, একটা অবতরণ, হ্যাঁ, যেখানে আমি পৌঁছে গেছি, একটা সেটেলড লাইফ। আরেক দিকে রয়েছে কি সমুদ্র। সমুদ্র অর্থাৎ কি একটা অনিশ্চিত জীবন, ঠিক আছে, যেখানে একটা অনিশ্চয়তা রয়েছে, অর্থাৎ আবার সেই সংঘর্ষ, আবার সেই ঘাত প্রতিঘাত, আবার দ্য অডস অ্যান্ড দ্য অডিটিজ অফ লাইফ, ঠিক আছে, সেগুলো অপেক্ষা করে রয়েছে ইউলিসিস এবং তার মেরিনার্সের জন্য। খুব স্বাভাবিকভাবে, যার জন্য সমুদ্রটা কি খুব আশাপ্রদ নয়। সমুদ্রটাকে দেখেই সে অজানা আশঙ্কা কোথাও না কোথাও হতাশ করছে। তাহলে এই দুটো লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি ফিগার অফ স্পিচ রয়েছে, দ্য ভেসেল পাফস হার সেল। এখানে হার প্রোনাউনটা ইউজ করা হচ্ছে ভেসেলের ক্ষেত্রে, ইট ব্যবহার করা হচ্ছে না, সেই জন্য এটাকে আমরা বলতে পারি পার্সনিফিকেশন। আবার বলছে কি দুঃখ মুখ করে, গ্লুম, একটা গ্লুমি ফেস নিয়ে, অর্থাৎ দুঃখিতভাবে সমুদ্র, দ্য ডার্ক ব্রড সি, সে অন্ধকারাচ্ছন্ন বিশাল সমুদ্র, ঠিক আছে। এই ছবিটা দেখলে তোমরা হয়তো একটু কানেক্ট করতে পারবে, একটু জুম করে দিই। ঠিক এই সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। তাহলে এখানে কি সমুদ্র যে চেহারা, যে অ্যাপিয়ারেন্স, সেটাকে তুলনা করা হচ্ছে দুঃখী মুখের সাথে। সেই জন্য এই লাইনেও আমরা কিন্তু একটা পার্সনিফিকেশন দেখতে পাবো। তারপরে বলছেন মাই মেরিনার্স, চলো আমার সঙ্গী সাথীরা। মাই মেরিনার্স, তার মানে এখানে মেরিনার্সদেরকে কি করা হচ্ছে, তাদেরকে সম্বোধন করা হচ্ছে, তাদেরকে ডাকা হচ্ছে। এইটা ওই জন্য হচ্ছে অ্যাপোস্ট্রফি ফিগার অফ স্পিচ। অ্যাপোস্ট্রফিতে কি করা হয়, যখন কাউকে উদ্দেশ্য করে ডাকা হয়, যাকে অ্যাড্রেস করা হয়, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলি কি অ্যাপোস্ট্রফি। অর্থাৎ যখন তিনি বলছেন মাই মেরিনার্স, চলো আমার সঙ্গী সাথীরা, হ্যাঁ, আমার যারা যোদ্ধা বা আমার যাত্রীরা, চলো আমরা আবার বেরিয়ে পড়ি। সোলস দ্যাট হ্যাভ টয়েলড অ্যান্ড রট অ্যান্ড থট উইথ মি। তাহলে মেরিনার্সদের সম্পর্কে, তিনি তার মেরিনার, তাদের সম্পর্কে কি বলছেন, যে তোমাদের আত্মাগুলো আমার মতো করে বা আমার সঙ্গে কঠোর পরিশ্রম দ্বারা নির্মিত হয়েছে। অর্থাৎ এখানে রট মানে হচ্ছে কি পরিশ্রম দ্বারা নির্মিত। বলছে আমি যেভাবে পরিশ্রম করে গড়ে উঠেছি, ঠিক আছে, ঘাত প্রতিঘাত যেভাবে আমাকে গড়ে পিটে নিয়েছে, ঠিক সেরকমভাবে আমার মতো করে তোমরাও নির্মিত।
তোমরাও আমার মতো করে ভেবেছো, তোমাদের দৃষ্টিকোণ জীবনের প্রতি সেটাও অনেকটা আমার মতো, কাজে তোমরা সব দিক দিয়ে হচ্ছো আমার সহযোদ্ধা, আমার সহকর্মী এবং আমার সহমর্মী, অর্থাৎ আমরা আবার বেরিয়ে পড়ি। That ever with a frolic welcome took the thunder and the sunshine, and opposed free hearts, free foreheads. You and I are old. তাহলে সেই মেরিনার্সের বর্ণনা দিতে গিয়ে তিনি বলছেন কি, যে মেরিনার্সরা ইউলিসিসের মতোই, তারাও কি শ্রম দ্বারা নির্মিত, তাদের যে গড়ে পিঠে গেছেন তারাও কি জীবনের পরিশ্রম, জীবনের যে তাদের যে প্রচেষ্টা, সেটা কিন্তু তাদেরকে বর্তমানে এইরকম একটা মানসিকতা প্রদান করেছে। এবং বলছে আমার মতো তোমরা ফ্রলিক মানে উল্লাসের সাথে, ওয়েলকাম মানে স্বাগত জানিয়েছ, দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন অ্যান্ড অপোজড, ঠিক আছে, তোমরা একই সাথে ওয়েলকাম করেছো কাকে, জীবনের বজ্রাঘাতকে। বজ্রাঘাত, থান্ডার মানে কি, থান্ডার হচ্ছে সিম্বল অফ দ্য চ্যালেঞ্জেস, দ্য অডিটিস, ঠিক আছে, জীবনে যে ঘাত প্রতিঘাত, ঠিক আছে, যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলোকে, সংঘর্ষগুলোকে সব কিছু তোমরা কি করেছো না, একসাথে আমার সাথে তোমরা কি স্বাগত জানিয়েছো। অর্থাৎ খারাপ পরিস্থিতি দেখে, প্রতিকূলতা দেখে তোমরা পালিয়ে যাওনি, তোমরা সেটাকে স্বাগত জানিয়েছো। আবার একই সাথে সূর্যোদয়, অর্থাৎ সানশাইন মানে কি, অপটিমিজম, আশার আলো, মানে যেখানে জীবনে ভালো মন্দ সব কিছুকেই তোমরা আমার সাথে কখনো স্বাগত জানিয়েছো, আবার আমার সাথে লড়াই করেছো, অপোজ করেছো সেই ঘাত প্রতিঘাতগুলোকে। ফ্রি হার্টস, ফ্রি ফোরহেডস, আমাদের হৃদয়গুলো উন্মুক্ত, ফ্রি, ঠিক আছে, এখানে কোনো বাঁধন নেই, আমরা বাঁধন ছাড়া। ফ্রি ফোরহেডস, আমাদের ফোরহেড অর্থাৎ আমাদের কপালগুলো উন্মুক্ত, কোনো ভাগ্যের বা কোনো যেটাকে আমরা বলে থাকি না ডেস্টিনি, ঠিক আছে, কোনো ভাগ্যের আমরা ধারি না, আমরা নিজেদের ভাগ্য নিজেরাই কিন্তু রচনা করি। অর্থাৎ ফ্রি হার্টস, ফ্রি ফোরহেডস, উন্মুক্ত হৃদয়ে নিজের ভাগ্যের পথ আমরা নিজেরাই নির্ধারণ করি। তাতে হলেই বা কি, ইউ অ্যান্ড আই আর ওল্ড, তোমরা এবং আমরা দুজনেই, আমরা সকলেই কিন্তু এখন বার্ধক্যে জর্জরিত। এ কথা ঠিক যে বয়স এসেছে, বার্ধক্য এসেছে, কিন্তু সেই বার্ধক্য, এর আগের দিনও আমরা বলেছিলাম, বার্ধক্য কি কখনো ইউলিসিসকে থামাতে পেরেছে? কখনো না। ওল্ড এজ হ্যাড হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, বার্ধক্যের নিজস্ব একটা সম্মান রয়েছে। অর্থাৎ বার্ধক্য কি দেয় মানুষকে? অভিজ্ঞতা দেয়। এবং বয়সকাল আসা মানে ইউলিসিসের কাছে রিটায়ারমেন্ট নিয়ে একটা অবসরপ্রাপ্ত জীবনযাত্রা বেঁচে থাকা নয়, তার কাছে বার্ধক্যেরও কিছু পরিশ্রম, কিছু দায়িত্ব রয়েছে। ডেথ ক্লোজেস অল, মৃত্যু তো একদিন সব কিছু গ্রাস করেই নেবে। বাট সামথিং এর দ্য এন্ড, কিন্তু সব কিছু শেষ হওয়ার আগেও এখনও কিন্তু কিছু বাকি আছে। সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান, এখনও আমরা কিন্তু কোনো মহান কাজ করতেই পারি। এখনও দেখো, হয়তো এখনও যে বেঁচে আছি, নিশ্চয়ই সেটার কোনো পারপাস রয়েছে, নিশ্চয়ই সেটার কোনো উদ্দেশ্য রয়েছে। হয়তো এখনও আমাদের দ্বারা কোনো মহান কাজ হতে হয়তো এখনও বাকি রয়েছে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, আমরা কি সে আনবিকামিং মেন মানে হচ্ছে অস্বাভাবিক পুরুষ, বা যেটাকে বলা হচ্ছে কি কর্মহীন, মানে এক কথায় বলা যেতে গেলে যে মেন বা ম্যানহুড বলতে যেটা বোঝায় কর্ম, ঠিক আছে, শক্তি, সাহস, উদ্যম। আনবিকামিং মেন মানে কি? এগুলোর কোনোটাই না থাকা। অর্থাৎ আমরা কি সেই অমানুষ, মানে আনবিকামিং মেন বলতে বোঝানো হচ্ছে এখানে খানিকটা অমানুষ, আমরা কি সে অমানুষ হয়ে থেকে যাব? দ্যাট স্ট্রোভ উইথ গডস, যারা ঈশ্বরের সাথে, হু মেক আ ডিল উইথ গড। এখানে রেফারেন্সটা রয়েছে, অ্যালিউশন রয়েছে কিসের? ইলিয়াডের। আমরা দেখতে পাই ইলিয়াডে যে ট্রোজান ওয়ারের যে কনসেপ্ট রয়েছে, সেখানে দেখা যায় কি গডস, ঠিক আছে, বিভিন্ন গডস রয়েছে, তারা কি করছে না মানুষের যুদ্ধে দে পার্টিসিপেট ইন দ্য হিউম্যান ওয়ার।
তাহলে মানুষের যুদ্ধে দেবী দেবতারা কি করছেন? পক্ষপাতিত্ব করছেন, এবং তার ফলে কি হচ্ছে, একজন দুর্বল সে দেখা যাচ্ছে সে দেবতাদের অ্যাসিস্ট্যান্স পেয়ে সে মানে অযোগ্য হয়েও দেখা যাচ্ছে কি সে অনেক কিছু করে ফেলছে। তাহলে এইটাকে ইউলিসিস বলছেন আনবিকামিং ম্যান, মানে আমি মানুষ হয়ে কিছু করব না, আমি মুখাপেক্ষী হয়ে থাকবো, ঈশ্বর আমার হয়ে কাজ করে দেবে। আমরা কি এতটাই অকর্মণ্য হয়ে গেছি? না, বার্ধক্য আমাদের এসেছে, কিন্তু সেই বার্ধক্য মানে অবসর নয়। বার্ধক্য মানে ঈশ্বরের হাতে সব কিছু ছেড়ে দিয়ে চুপচাপ অমানুষ হয়ে বসে থাকা নয়। বার্ধক্যের পরিভাষা আমার কাছে কি, এখনো হয়তো কোনো মহান কাজ করতে আমাদের বাকি রয়েছে, অর্থাৎ চলো এখনো সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে কিছু আমরা করে দেখাই। The light begin to twinkle from the rocks. The lights begin to twinkle from the rocks. অর্থাৎ সমুদ্রের পেছন থেকে দেখো তারার যে আলোগুলো, লাইটস, কিসের লাইটস? সে তারার যে আলোগুলো সমুদ্রের ওখানে যে রক, যে বড় বড় টিলাগুলো রয়েছে, সে টিলার পেছনে সে তারার আলোগুলো কিন্তু উঠতে শুরু করেছে। এই পুরো বিষয়টা কিন্তু সিম্বলিক, এই লাইনটা, দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রকস। তাহলে এখানে রকটা ইন্ডিকেট করছে কি, যে বাধা। তাহলে বাধা দেখো, সবসময় যে পরিস্থিতি বাধা তা নয়, অনেক সময় আমাদের মানসিক অবস্থাও কিন্তু একটা বাধা তৈরি করে, তাই তো? যেখানে দাঁড়িয়ে থেকে আমরা নিজেরাই কিন্তু আবার যাব, আবার সে অচেনার উদ্দেশ্যে পাড়ি দেব। এই যে মেন্টাল ব্লকেজেস আমাদের কিছু থাকে, আমাদের জীবনে হয়তো উন্নতি একটু এফর্ট দিলেই আমরা হয়তো জীবনে অনেক কিছু অ্যাচিভ করে নেব, কিন্তু আমরা কি ভাবতে, চিন্তা করতে, ভয় পেতেই উই ওয়েস্ট দ্য মোস্ট অফ আওয়ার টাইম। আমাদের জীবনের অধিকাংশ সময় আমরা নষ্ট করে ফেলি। তাহলে তিনি বলছেন কি, ওই রকটা সিম্বলাইজ করছে কি, অল দ্য মেন্টাল ব্লকেজেস। তাহলে এই যে আমাদের নিজেদের মনের ভেতরে আমরা যে বিভিন্ন বাঁধন বানিয়ে ফেলি, আবার যাব, আবার কষ্ট করব, এই জায়গাগুলোকে এখানে প্রতীকী রূপ হচ্ছে এই রকগুলো। বলছে এই যে আমাদের মেন্টাল ব্লকেজেস, একবার যদি এটাকে আমরা ওভারকাম করি, দেখো তার পিছনেই রয়েছে কি নক্ষত্রের আলো। অর্থাৎ দ্য হোপ ইজ বিহাইন্ড দ্য ফিয়ার, দ্য পসিবিলিটি ইজ বিহাইন্ড দ্য ফিয়ার, তাই তো? অর্থাৎ একবার যদি আমরা ভয়কে জয় করতে পারি, তার আগেই দেখবে সাফল্য অপেক্ষা করে রয়েছে। তাহলে দ্য লাইট সিম্বলাইজ হোপ, লাইটগুলো হচ্ছে সেই আশার প্রতীক। যে আশা কিসের পেছনে রয়েছে? সেই রক, যেগুলো আমাদের জীবনের যে ভয়, আশঙ্কা, যে অ্যাপ্রিহেনশনস, সেগুলোর প্রতীক। অর্থাৎ ওয়ান্স ইউ ওভারকাম ইউর ফিয়ার অ্যান্ড অ্যাপ্রিহেনশন, ইউ ক্যান সি দ্যাট দ্য হোপ অফ এ বেটার ফিউচার ইজ ওয়েটিং ফর আস। অর্থাৎ একবার জীবনের এই আশঙ্কা, এই ভয়গুলোকে অতিক্রম করলেই দেখবে সাফল্য আমাদের জন্য অপেক্ষা করেই রয়েছে। দ্য লং ডে ওয়েন্স, এই লম্বা দিন ধীরে ধীরে শেষ হচ্ছে, ক্লান্ত হয়ে সে ফিরে যাচ্ছে, নেমে যাচ্ছে। দ্য স্লো মুন ক্লাইম্স, তাহলে দিনের শেষে চাঁদ এবার ধীরে ধীরে আকাশে উঠছে। এই লাইনটাও কিন্তু সিম্বলিক। কেন সিম্বলিক? তাহলে লং ডে ওয়েন্স বলতে বোঝানো হচ্ছে কি, ইউলিসিসের জীবনের বা তার মেরিনার্সদের জীবনের যে যৌবন, ঠিক আছে, দিন কি হচ্ছে, শেষের দিকে নামছে। অর্থাৎ ইউলিসিস এবং তার মেরিনারদের যে যৌবনকাল, যে যৌবনকালে তারা অনেক অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন, সেই যৌবনে সূর্য আজ স্তিমিত, ঠিক আছে, দ্য লং ডে ওয়েন্স। বাট দ্য স্লো মুন ক্লাইম্স, তারা এখন জীবনের রাত্রি লগ্নে এসে পৌঁছেছে, ঠিক আছে, শেষ লগ্নে। তাহলে শেষ লগ্নটার প্রতীক কি? রাত্রি। তাহলে স্লো মুন এখানে সিম্বলাইজ করছে কি, দ্য ওল্ড এজ অফ ইউলিসিস অ্যান্ড হিজ মেরিনার্স। যে স্লো মানে ধীর গতিতে চাঁদ যে ওপর দিকে উঠছে, তাহলে দেখবে বয়স হলে মানুষের কি হয়, ধীর গতি ধীর হয়ে যায়, তাই তো, স্তিমিত হয়ে যায়, আস্তে আস্তে হাঁটাচলা করে। তাহলে স্লো মুন এখানে কিসের প্রতীক? দ্য ওল্ড এজ অফ ইউলিসিস অ্যান্ড হিজ মেরিনার্স। ইউলিসিস এবং তার মেরিনারদের বার্ধক্যের প্রতীক হচ্ছে কিন্তু এই মুন, যার জন্য ধীর গতিতে হলেও চাঁদ কি থেমে থাকছে না, চাঁদ কিন্তু আবার আকাশে উঠছে। অর্থাৎ এখানে কিন্তু জীবনের একটা মূল মন্ত্র তিনি দিয়ে দিচ্ছেন। কি মন্ত্র? যে জীবনের যৌবনকাল স্তিমিত হলেও বার্ধক্যের কিন্তু নিজস্ব একটা গ্লোরি রয়েছে, একটা ঔজ্জ্বল্য রয়েছে।
বার্ধক্য কিন্তু জীবনের মধ্য গগনে বিরাজ করতে পারে, সূর্যের মতো না হলেও চন্দ্রের মতো। তার গতি স্তিমিত, তার তেজ হালকা, ঠিক আছে, কিন্তু তাহলেও সে কিন্তু জীবনের মধ্য গগনে রাতের আকাশ অর্থাৎ আমাদের বার্ধক্যের আকাশে আমাদের যে চাঁদ, আমাদের যে কর্ম, সেটা কিন্তু আবার জ্বলজ্বল করবে। দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস। দ্য ডিপ বলতে এখানে বোঝানো হচ্ছে সমুদ্রকে, ঠিক আছে। তাহলে দ্য ডিপ হচ্ছে ইজ অ্যান এক্সাম্পল অফ পেরিফ্রেসিস। পেরিফ্রেসিস কেন? এখানে ডাইরেক্টলি সমুদ্র না বলে বলা হচ্ছে কি ডিপ, বিকজ দ্য সি ইজ ডিপ, সমুদ্রটা গভীর। তাহলে বলছে সেই গভীর মোনস, ঠিক আছে, রাউন্ড উইথ মেনি ভয়েসেস। মন মানে হালকা যে একটা শব্দ, গোঙানি শব্দ বলা যেতে পারে, সে বিভিন্ন রকম সুরে আমাদেরকে কাতরভাবে একটা ডাক দিচ্ছে, ঠিক আছে। মেনি ভয়েসেস কেন বলছে? ঢেউয়ের বিভিন্ন রকম শব্দ, দেখবে খুব জোরে ঢেউ আসলে একরকম শব্দ, আস্তে ঢেউয়ের একরকম শব্দ, হাওয়ার একরকম শব্দ। তাহলে বলছে কি সমুদ্র, দ্য ডিপ মোনস উইথ মেনি ভয়েসেস, সমুদ্র এক এক রকম স্বরে আমাদেরকে ডাকছে। কাম মাই ফ্রেন্ডস, চলো আমার বন্ধুরা, ইটস নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড। এখনো একটা নতুন বিশ্ব খুঁজতে খুব একটা কিন্তু দেরি হয়নি। ইউলিসিস তার মানে এখনো আশাবাদী, এখনো যদি তারা সমুদ্রে পাড়ি দেয়, এখনো হয়তো কোনো নতুন জগৎ, কোনো নতুন বিশ্ব তারা আবিষ্কার করতে পারে। তাহলে আবারও কিন্তু ইউলিসিসের মধ্যে এখানে আমরা একটা রেনেসাঁ স্পিরিট দেখতে পাচ্ছি, ঠিক আছে। রেনেসাঁ স্পিরিট কেন বলছি, এর আগে ভিডিওতেও বলেছিলাম, একদম ইন্ট্রোডাক্টরি যে ভিডিওটা রয়েছে, না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, প্লে লিস্ট করা আছে। ইউলিসিসের প্রথম ক্লাসের যে ভিডিও, সেখানে তোমরা দেখতে পাবে কি বলা হচ্ছে, নিউয়ার ওয়ার্ল্ড। কেন রেনেসাঁ স্পিরিটের কথা বলা হচ্ছে? রেনেসাঁ স্পিরিটের কথা এই জন্যই বলা হচ্ছে, তার কারণ হচ্ছে রেনেসাঁ মানেই হচ্ছে কি ওভার রিচমেন্ট, অর্থাৎ সব কিছু ছাপিয়ে যাওয়া, টু উইথড্র অল দ্য লিমিটেশনস, ঠিক আছে, যা কিছু প্রতিবন্ধকতা রয়েছে সব কিছুকে এড়িয়ে যাওয়া, নতুনকে খুঁজে বের করা, এবং এইটা বিশ্বাস করা যে মানুষ কিন্তু ম্যান হ্যাজ লিমিটলেস পসিবিলিটিস, মানুষের অনন্ত সম্ভাবনা রয়েছে, তাই তো। তাহলে ইউলিসিস এখনও আশাবাদী, হয়তো এখনও কোনো নতুন দেশ রয়েছে যেটা আমরা আবিষ্কার করিনি, চলো বেরিয়ে পড়ি কোনো এক নতুন দেশ আবিষ্কার করতে। পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডারস মাইন্ড। তাহলে পুশ অফ মানে চলো যাত্রা শুরু করি, জাহাজ স্টার্ট করো, অ্যান্ড সিটিং ওয়েল, এবং নিজের নিজের আসন গ্রহণ করো, ইন অর্ডারস মাইন্ড। ইন অর্ডার মানে হচ্ছে পর্যায়ক্রমিকভাবে বসে, অর্থাৎ যে যার দায়িত্ব মতো, যে যার ডেজিগনেশন, যে যার কর্তব্য মতো বসে পড়ো। ইন অর্ডারস মাইট বা ইন অর্ডার টু, সেই সেন্সেও বলা হচ্ছে এই উদ্দেশ্যে। স্মাইট মানে আবার নতুন করে আঘাত আনার জন্য প্রস্তুত হও। তাহলে ইউলিসিসের এই মেরিনার্স কি, তারা হচ্ছে কিন্তু সহযোদ্ধা, অর্থাৎ যুদ্ধং দেহি মূর্তিতে আবার কিন্তু প্রস্তুত হও। জীবনে যে আঘাতগুলো আমাদের জন্য অপেক্ষা করছে, সেই আঘাতকে আমরা আঘাত করব, আমরা সেই প্রতিকূলতাকে জয় করব, সেই জন্য প্রস্তুত হও। দ্য সাউন্ডিং ফারোস, তাহলে স্মাইট বা আঘাত করবে কাকে না, দ্য সাউন্ডিং ফারোস। ফারো মানে হচ্ছে যে খাঁজগুলো, ঠিক আছে। এই ছবিটা যদি একটু ভালো করে দেখো, তাহলে দেখতে পাবে এই যে দুটো ঢেউ, এই দুটো ঢেউয়ের মাঝে যে খাঁজটা, ঠিক আছে, সেইটাকে বলা হচ্ছে কি ফারোস। তাহলে ফারোসটাকে বলছে সাউন্ডিং ফারোস, অর্থাৎ সমুদ্র গর্জন করে রয়েছে সে খাতগুলো, সেইগুলোর উপরে চলো আঘাত দিই। সমুদ্র আমাদের ভয় দেখাচ্ছে, ঠিক আছে, অজানা অচেনার আশঙ্কা দিচ্ছে, কিন্তু আমরা কি করব? ভয়ে ঘরে থেকে যাব না, আমরা উল্টে সেটাকে আঘাত দেব এবং এগিয়ে চলব। ফর মাই পারপাস হোলস, তাহলে ইউলিসিসের পারপাসটা কি, তার জীবনের উদ্দেশ্যটা কি? টু সেল বিয়ন্ড দ্য সানসেট and the baths of all the western stars until I die. Until I die মানে যতক্ষণ না আমি মারা যাচ্ছি আমি এগিয়ে যাব, সেল বিয়ন্ড, অর্থাৎ আমি জাহাজ নিয়ে পাড়ি দিতেই থাকবো বিয়ন্ড দ্য সানসেট,
দেখো আবার সেই সিঙ্কিং স্টারের কনসেপ্টটা আসছে, তাই তো? সে সানসেট যেখানে সূর্য অস্ত হয়ে যায়, যার পরে গ্রিক মাইথোলজিতে মানুষজন বিশ্বাস করতো, গ্রিক ফোকলোরে, যে সূর্য যেখানে অস্ত যায় তারপরে আর জীবিত মানুষেরা পৌঁছতে পারে না, অর্থাৎ সেইখানে কিন্তু পৃথিবী শেষ হয়ে যাচ্ছে সেই হরাইজনে গিয়ে। ইউলিসিস বলছেন কি, আমি সেই যেখানে সূর্য অস্ত যাচ্ছে, ঠিক আছে, যেখানে ওয়েস্টার্ন স্টার্স, ওয়েস্টার্ন মানে কি, ওয়েস্ট হচ্ছে কি, যেখানে সেট হয়, সানসেট হয়, যেখানে আমরা বলি কি সূর্য বা তারারা অস্ত যায়, বলছে যেখানে সেই ওয়েস্টার্ন স্টার্সরা, তারা যেখানে বাথ, এইটা আবার হচ্ছে গ্রিক মাইথোলজির একটা বিশ্বাস, দ্যাট দ্য স্টার্স অ্যান্ড দ্য সান দে ইউজ টু টেক বাথ ইন দ্য ওয়েস্ট, ঠিক আছে, যেটাকে আমরা আমাদের সংস্কৃতিতে বলি কি অস্ত যায়, অর্থাৎ সূর্য ডুবে যায়, ঠিক আছে। বলছে সেই ওয়েস্টার্ন স্টার্স যেখানে মানুষ বিশ্বাস করে যে জীবিত অবস্থায় কেউ যেতে পারে না, আমি সেই জায়গা অবধি পাড়ি দেবো, এইটাই আমার জীবনের লক্ষ্য, যতক্ষণ না মৃত্যু আসছে। তার মানে ইউলিসিস এই যে ভয়টা যে ওইখানে পাড়ি দিও না, জীবিত মানুষ পাড়ি দিতে পারে না, তার ইউলিসিসের পরিভাষা কি, তার ওপিনিয়ন কি? ইউলিসিস বলছে দেখো মৃত্যু তো আসবেই, ডেথ ইজ ইনএভিটেবল, তাহলে যে জিনিসটা আসবেই, যেটাকে আমি আটকাতে পারবো না, তাহলে সেটার ভয়ে কেন থেমে থাকবো? ওইখানে গেলে মৃত্যু আসবে, তাই তো? ওই হরাইজনে গেলে আসুক না, মৃত্যু আসুক, অন্তত আমি সেই হরাইজনটা পেরিয়ে, মানুষ যেখানে অবধি পৌঁছতে ভয় পায়, যে লিমিটেশন, যে প্রতিবন্ধকতায় সে আড়ষ্ট, সেই প্রতিবন্ধকতা পেরিয়ে আমি ওভাররিচ করে দেখব, আমি সেখানে পৌঁছে দেখব যে জীবিত হয়েও আমি সেখানে পৌঁছতে পেরেছি। লেটস মেক হিস্ট্রি, চলো ইতিহাস রচনা করি। It may be that the gulfs will wash us down. হতেই পারে যে উপসাগর বা যে বড় বড় ঢেউ, গালফ মানে উপসাগর, আবার অনেক সময় বড় যে ঢেউ, বিশাল বড়, হয়তো দেখা গেল সেই উপসাগরের বড় বড় ঢেউ আমাদেরকে কি করে দিল, ভাসিয়ে দিল, অর্থাৎ আমরা ডুবে যেতে পারি, সেই সম্ভাবনা রয়েছে। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইল। আবার কে বলতে পারে, যেমন ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনাও তো রয়েছে আমরা যদি সেই হ্যাপি আইলে পৌঁছে যাই। হ্যাপি আইল হচ্ছে এখানে একটা অ্যালিউশনের এক্সাম্পল, ফিগার অফ স্পিচ হচ্ছে অ্যালিউশন। গ্রিক মাইথোলজিতে এটা মনে করা হয় হ্যাপি আইল বা ইলিসিয়াম, সেটা এমন একটা জায়গা, সেই জায়গায় কি যারা গ্রেট সোলস, মহান আত্মা, তারা মৃত্যুর পরে সেখানে পৌঁছয়, তাই তো? অর্থাৎ যেরকম দেখবে আমাদেরও যে বিলিফগুলো, কালচারাল বিলিফ থাকে যে যারা ভালো মানুষ তারা স্বর্গে যায়, ঠিক আছে? তো গ্রিক কালচারে তারা মনে করে কি যারা ভালো, যারা মহান, তারা মৃত্যুর পরে তাদের আত্মাগুলো কোথায় যায় না, হ্যাপি আইল বা এলিসিয়াম, ঠিক আছে? এলিসিয়াম বা হ্যাপি আইল, কেন হ্যাপি আইল বলা হচ্ছে? কেন সেখানে কোনো দুঃখ কষ্ট নেই, সেখানে শুধুই আনন্দ রয়েছে। এই পৃথিবীতে মানুষজন যা কিছু দুঃখ কষ্ট, যারা সাহসিকতার সাথে, মহানুভবতার সাথে যারা ফেস করে, কনফ্রন্ট করে, মুখোমুখি হয় সে দুঃখ কষ্টগুলো, চ্যালেঞ্জেসগুলোকে, সেইগুলোকে কি মানুষ, তার ফলে তার যে মহান আত্মা, সেই আত্মা চিরকাল কোথায় যায় না, হ্যাপি আইলে চির সুখ অনুভব করে, মানে সে আত্মা চিদানন্দ হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ চিরকালের যে আনন্দ, সেই আনন্দ লাভ করে। তাহলে বলছেন ইউলিসিস, তাহলে দেখো গ্রিক মাইথোলজিতে কি বলছে, মৃত্যুর পরে সে আত্মা হ্যাপি আইলে পৌঁছায়। ইউলিসিস বলছে কি, হয়তো সে সমুদ্রের বা উপসাগরের ঢেউ আমাদেরকে সম্পূর্ণ ভাসিয়ে দিতে পারে, কিংবা হয়তো আমরা সে হ্যাপি আইলে পৌঁছে যাব। এখানে হ্যাপি আইলে পৌঁছে যাব এই কথাটা দু রকমের মানে। এক, কি ব্যাপার, হয়তো মানুষকে যে বলা হয়েছে যে জীবিত অবস্থায় পৌঁছতে পারে না, চলো না আমরা সাহস করে দেখি, আমরা হয়তো জীবিত অবস্থায় পৌঁছে গেলাম। বা হ্যাপি আইলের আরেকটা মানেও দাঁড়াচ্ছে, যদি মৃত্যুও হয় তাহলেও তো আমরা হ্যাপি আইলে পৌঁছবো। কেন না, আমরা প্রচেষ্টা করেছি, সে প্রচেষ্টায় আমাদের আত্মাগুলোকে মহান করেছে, আমাদের জীবনকে একটা সদর্থক উদ্দেশ্য দিয়েছে, সেই জন্য আমরাও কিন্তু বীরের মতো বেঁচেছি। অর্থাৎ আমরা সেই হ্যাপি আইলে পৌঁছবো, সেই হ্যাপি আইলে পৌঁছবার শেষ পাড়িটা চলো দিয়ে দেখি। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস হুম উই নো।
এবং চলো সে হ্যাপি আইলে পৌঁছে যদি আমরা যেতে পারি, সেখানে আবার আমাদের দেখা হবে কার সাথে? অ্যাকিলিসের সাথে। অ্যাকিলিস এটাও একটা অ্যালিউশন অ্যাকর্ডিং টু দ্য গ্রিক লিজেন্ড, ঠিক আছে? গ্রিক যে পৌরাণিক গাথা অনুসারে বা হোমারের ইলিয়াড এপিকে আমরা অ্যাকিলিসকে হিরো বলে থাকি, ঠিক আছে? তাকে বলা হয়, অ্যাকিলিস হচ্ছেন বিশাল বীর। এখানে একটা ছোট্ট এই ছবিটার মধ্যে দিয়ে টু গিভ ইউ আ পারসেপশন অফ অ্যাকিলিস, তিনি একজন মহান যোদ্ধা অ্যাকিলিস। এবং ইট ইজ বিলিভড, এটা বলা হয়, যদিও বিষয়টাতে বেশ কিছু ডিবেটস রয়েছে, দ্যাট অ্যাকিলিস ইজ দ্য হিরো অফ হোমার্স ইলিয়াড। হোমারের ইলিয়াড মহাকাব্যের যে হিরো সে হচ্ছে অ্যাকিলিস। তাহলে ইউলিসিস কি বলছে? চলো আমরা হ্যাপি আইলে পৌঁছে যাই, চেষ্টা করি যাবার। যেই হ্যাপি আইলে রয়েছেন কি? অ্যাকিলিস। সেখানে গিয়ে আবার আমাদের দেখা হবে অ্যাকিলিসের সাথে। তাহলে অ্যাকিলিস কি এখানে? অ্যাকিলিস একটা সিম্বল, একটা লক্ষ্য, অর্থাৎ সেই মহান অ্যাকিলিসকে আমরা পাবো। তাহলে এই জায়গাটা ভালো করে বোঝো, মানুষকে যেমন কি বলা হয়, মৃত্যুর পরে কি হবে? কৃষ্ণ প্রাপ্তি হবে বা ঈশ্বর প্রাপ্তি হবে, বা তুমি ঈশ্বর অলমাইটি গড, আল্লাহ, যে নামে আমরা ডাকি না কেন, ঈশ্বর, আল্লাহ, গড, আমরা তাকে পাবো, তার সাথে ইউনাইট হতে পারবো। তাহলে ইউলিসিস এখানে কিন্তু কোনো ঈশ্বরের সংজ্ঞা দিচ্ছেন না, তার কাছে অ্যাকিলিসই হচ্ছে সেই ঈশ্বর, ঠিক আছে? তাহলে ইউলিসিসের মতো মানুষের কাছে ঈশ্বরকে অ্যাকিলিস, হু ইজ দ্য সিম্বল অফ ব্রেভারি, অফ হিরোইজম। যে অ্যাকিলিস কিসের প্রতীক? সাহসিকতার প্রতীক। যে অ্যাকিলিস হচ্ছে হিরো, ঠিক আছে? তাকে পাবো। অর্থাৎ ইউলিসিস বলছেন মানে সেই কৃষ্ণ প্রাপ্তি বা ঈশ্বর প্রাপ্তি নয়, আমার অ্যাকিলিস প্রাপ্তি হবে আমাদের, ঠিক আছে? এই জায়গাটা থেকে কিন্তু মোটোটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখানে উদ্দেশ্যটা কি? হিরোইজম। আমরা আবার অ্যাকিলিসের সাথে মিলিত হতে পারবো। হোম উই নিউ, আমরা যাকে চিনতাম। কোথায় চিনতাম? দেখো, আবারও বলেছি একদম প্রথম ভিডিওতে যে ইউলিসিসের চরিত্রটা নির্মিত হচ্ছে হোমারের ওডিসি মহাকাব্যে যে কেন্দ্রীয় চরিত্র ওডিসিউসের উপরে, যে ওডিসিউসকে আমরা ইলিয়াড মহাকাব্যেও দেখতে পেয়েছি। অর্থাৎ ইলিয়াডে যে ওডিসিউস, সে কিন্তু অ্যাকিলিসকে দেখেছে, ঠিক আছে? তাহলে এই অ্যাকিলিস তাদের পরিচিত, এবং বলছে কি, যদি হ্যাপি আইলে পৌঁছে যায় আবার আমরা অ্যাকিলিসের সাথে মিলিত হতে পারবো। We are not now that strength which in old days moved earth and heaven. ইউলিসিস বলছে, হ্যাঁ আমি মানলাম যে বয়সে সেই যৌবন আমাদের নেই, যে যৌবন দিয়ে সেই পুরনো দিনগুলোতে, অর্থাৎ ইউলিসিস এখানে কি নস্টালজিক বলছে, পুরনো দিনগুলোতে যেরকম আমরা স্বর্গমর্ত পাতাল এক করে দিয়েছি আমাদের সাহসিকতার বীরত্ব দিয়ে, মানছি সেই স্ট্রেংথ, সেই শক্তি আর এখন আর আমাদের নেই। দ্যাট উইচ উই আর, কিন্তু যেইটুকু অবশিষ্ট রয়েছে সেইটুকুই এইটা বলতে যথেষ্ট যে আমরাই, ঠিক আছে? আমাদের যে এসেন্স, আমাদের যে অস্তিত্ব, আমাদের যে পরিচিতি, সেইটা কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না। অর্থাৎ বয়স আমাদের থেকে শক্তি কেড়ে নিয়েছে, শারীরিক ক্ষমতা কেড়ে নিয়েছে, মনের জোর, অদম্য ইচ্ছে, বাসনা, সেগুলো কিন্তু কাটতে পারেনি। আর সেইটাই কিন্তু উইচ উই আর, অর্থাৎ যেটুকু রয়েছে সেইটুকুই যথেষ্ট নিজেদেরকে প্রমাণ করতে। One equal temper of heroic hearts, কাদেরকে বলছে? মেরিনার্সদেরকে বলছে যে তোমার আর আমার, বা তোমাদের সাথে আমাদের টেম্পার মানে আমাদের টেম্পারামেন্ট মানে মানসিক অবস্থা আমাদের একই রকম। কিসের কিরকম? না, হিরোইক হার্টস। আমাদের হৃদয়গুলো কি হিরোইক, নায়কোচিত হৃদয় আমাদের, ঠিক আছে? সাধারণ মানুষের মতো হৃদয় নয় যে ভীত সন্ত্রস্ত হয়ে ঘরে বসে থেকে জীবন কাটিয়ে দেবে। আমরা হচ্ছি হিরো, মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট। মানলাম আমরা দুর্বল হয়েছি শারীরিক দিক দিয়ে, ঠিক আছে? টাইম, সময় আমাদেরকে, বা ফেট আমাদের কপাল, ঠিক আছে, আমাদেরকে হয়তো দুর্বল করেছে। অর্থাৎ সময়ের সাথে সাথে কি মানুষের সেই শারীরিক জোর ক্ষমতা কমতে থাকে। বলছে মানলাম, বাট স্ট্রং ইন উইল, কিন্তু সময় আমাদের থেকে কেড়ে নিতে পারেনি কি? আমাদের প্রবল ইচ্ছে শক্তি। উইল মানে কি? ইচ্ছে শক্তি।
টু স্ট্রাইভ, কিসের ইচ্ছে শক্তি? টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু উইল্ড, জীবনে প্রচেষ্টা করার, খোঁজার, খুঁজে পাওয়ার এবং জীবনে কোনো দিনও হার না মানার, সেই যে ইচ্ছে শক্তি, সেইটা কিন্তু জীবন বা সময় বা ভাগ্য কোনোটাই আমাদের থেকে কেড়ে নিতে পারেনি। তাহলে এই যে লাইনটা, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড, এইটাকে বলা যেতে পারে দ্য মোটো অফ দ্য পোয়েম ইউলিসিস। ইউলিসিস কবিতার যে মোটো বা উদ্দেশ্য বা দ্য পারপাস বা যেটাকে আমরা বলি কি লাইন, সেইটা হচ্ছে এই লাইনটা, টু স্ট্রাইভ অর্থাৎ প্রচেষ্টা করো, টু সিক খোঁজ করো, টু ফাইন্ড সেটা খুঁজে বের করো, অ্যান্ড নট টু ইল্ড জীবনে কোনোদিনও, ইল্ড মানে সারেন্ডার, কোনোদিনও জীবনের কাছে মানে তুমি আত্মসমর্পণ করবে না, ঠিক আছে? জীবনে এগিয়ে চলবে, ঘাত প্রতিঘাতকে তুমি পাল্টা আঘাত আনো, ঠিক আছে? তবে কিনা তুমি অমর হতে পারবে। তাহলে অমরত্ব মানে এখানে ইউলিসিসের কাছে আজীবন বেঁচে থাকা নয়, এমন কর্ম করো যাতে যুগ যুগ ধরে মানুষের মুখে তোমারই নাম থাকে। এবং দেখো কথাটা কতটাই সত্যি, যে একটা মাইথোলজিক্যাল ফিগার বা হিস্টোরিক্যাল ফিগার যাই বলি না কেন, সেই ইউলিসিস মানে কয়েকশো বছর আগে তিনি হয়তো পরলোক প্রাপ্ত হয়েছেন, ঠিক আছে? কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে থেকেও আমরা কিন্তু ইউলিসিসকে পড়ছি, তাহলে তিনি কিন্তু সত্যিই অমরত্ব লাভ করেছেন, ঠিক আছে? বেশ, তাহলে আমরা আজকে ইউলিসিস টেক্সটটা কমপ্লিট করলাম, এবারে চলো এমসিকিউগুলো করে নিই। প্রথম এমসিকিউ, to twinkle from the rocks, what time is referred to here? এখানে কোন সময়ের কথা বলা হচ্ছে? যে লাইটের রেফারেন্সটা রয়েছে, এটা দিনের কোন সময়ের কথা বলা হচ্ছে? এ ইভিনিং সন্ধেবেলা, বি মর্নিং, সি নাইট, না ডি ডন প্রত্যুষ? এইটা ইভিনিংকে বলা হচ্ছে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, while describing ইউলিসিস ভয়েজ টেনিসন রিসোর্টস টু, ইউলিসিসের এই যে সমুদ্র যাত্রার কনসেপ্টটা টেনিসন কোথার থেকে নিচ্ছেন? সেটা হচ্ছে কি, এ হোমার, বি দান্তে, সি ভার্জিল, ডি বাইরন। তাহলে সমুদ্র যাত্রার কনসেপ্টটা নেওয়া হচ্ছে, টেনিসন নিচ্ছেন কোথার থেকে? না হোমার থেকে। 3, which literary device is most evident in the line the long day wanes, the slow moon climbs? ঠিক আছে, এই লাইনটা দ্য লং ডে ওয়েন্স দ্য স্লো মুন ক্লাইম্বস, সেই এই লাইনটাতে কোন ফিগার অফ স্পিচ দেখা যাচ্ছে? এ সিমিলি, বি পার্সনিফিকেশন, সি মেটাফার, ডি বোথ অ্যান্ড বি অ্যান্ড সি। তাহলে এখানে আমরা মেটাফার, পার্সনিফিকেশন বা সিম্বল যাই বলো না কেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে লাস্ট অপশন হচ্ছে ডি, বি অ্যান্ড সি, অর্থাৎ পার্সনিফিকেশন বা মেটাফার এই দুটোই কিন্তু এই লাইনে দেখা যাচ্ছে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, দ্য লং ডে ওয়েন্স দিস মেটাফরিক্যালি সাজেস্ট, লং ডে লম্বা দিন শেষ হচ্ছে, এইটা প্রতীকীভাবে কি বোঝাচ্ছে? অপশন এ, দ্য অ্যাপ্রোচিং ডেথ ইন দ্য লাইফ অফ ইউলিসিস অ্যাজ হি ওয়াজ এজড, ইউলিসিসের বয়স হয়েছে অর্থাৎ মৃত্যু আসন্ন। বি, দ্য নাইট অফ চ্যালেঞ্জেস, ঠিক আছে, যে প্রতিবন্ধকতা, যে চ্যালেঞ্জেস, ঠিক আছে, সেই যে রাত্রি, তার যে কাল রাত্রি। সি, দ্য মনোটনি অফ স্টেইং অ্যাট হোম, ঘরে বসে থাকার একঘেয়েমি, নাকি ডি অল অফ দ্য অ্যাবাভ, উপরোক্ত সবগুলোই? অপশন এ ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ দ্য অ্যাপ্রোচিং ডেথ ইন দ্য লাইফ অফ ইউলিসিস অ্যাজ হি ওয়াজ এজড, ঠিক আছে? 5, the deep moans round with many voices, deep here means, deep বলতে কি বোঝানো হচ্ছে? A, knowledge, B, twilight sky, C, the ocean and the sea, আর D হচ্ছে old age। ক্লাসে আলোচনা হলো ডিপ বলতে কি বোঝানো হচ্ছে, না ওশেন বা সি কে বোঝানো হচ্ছে। দ্য ডিপ ইজ অ্যান এক্সাম্পল অফ, এটাও আলোচনা হয়েছে, কিসের উদাহরণ, কোন ফিগার অফ স্পিচের? এ পেরিফ্রেসিস, বি সিনেকডকি, সি মেটোনিমি, ডি সিম্বল। তাহলে ডিপ ইজ অ্যান এক্সাম্পল অফ এ পেরিফ্রেসিস। নেক্সট, দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস ইজ অ্যান এক্সাম্পল অফ, এই লাইনটা কিসের প্রতীক? ঠিক আছে, সমুদ্র নানা স্বরে গর্জন করছে, তাহলে এটা হচ্ছে মানে এই লাইনটাতে কোন ফিগার অফ স্পিচ রয়েছে? এ পার্সনিফিকেশন,
বি মেটাফার, সি মেটোনিমি, ডি সিনেকডকি। তাহলে এই লাইনটাতে যে ফিগার অফ স্পিচ রয়েছে সেটা হচ্ছে কি এ পার্সনিফিকেশন। নেক্সট, হোয়াট ডাজ দ্য সি সিম্বলাইজ ইন ইউলিসিস? ইউলিসিস কবিতাতে সমুদ্র কিসের প্রতীক? এ দ্য ডেঞ্জার্স অফ দ্য আননোন, অজানার প্রতি যে মানুষের ভয় তার প্রতীক। বি ফ্রিডম অ্যান্ড অ্যাডভেঞ্চার, স্বাধীনতা এবং দুঃসাহসিক কাজকর্ম। সি মিস্ট্রি অ্যান্ড আনসার্টেনটি, রহস্য এবং অনিশ্চয়তা। ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। সমুদ্র এই সব কিছুরই প্রতীক। ফারোজ মিন, ফারো শব্দের অর্থ হচ্ছে কি? এ দ্য হলো বিটুইন দ্য ওয়েভস, বি ফিউরি, সি ফলো, ডি ফিয়ার। রাইট আনসার হচ্ছে অপশন এ দ্য হলো বিটুইন দ্য ওয়েভস, অর্থাৎ দুটো ঢেউয়ের মাঝের যে খাঁজ সেইটাকে বলা হচ্ছে ফারোজ। দ্য সাউন্ডিং ফারোজ ইজ অ্যান এক্সাম্পল অফ, সাউন্ডিং ফারোটা কোন ইমেজ, কোন ছবি, প্রতিচ্ছবির উদাহরণ? এ ভিজুয়াল ইমেজ, সেটা কি শুধু আমরা চোখ দিয়ে উপলব্ধি করতে পারি? বি দ্য অডিও ভিজুয়াল ইমেজ, চোখ এবং কান দুটো দিয়ে উপলব্ধি করতে পারি? সি ট্যাকটাইল ইমেজ, এবং ডি হচ্ছে অডিটরি ইমেজ। ট্যাকটাইল মানে হচ্ছে কি যেটা আমরা টেস্ট দিয়ে উপলব্ধি করতে পারি, স্বাদ দিয়ে, নাকি অডিটরি শুধুই কান দিয়ে শুনতে পাই? তাহলে সাউন্ডিং ফারো এটা হচ্ছে অডিও ভিজুয়াল ইমেজ। ফারো বলতে চোখের সামনে ভেসে উঠছে একটা দৃষ্টি, ঠিক আছে, ঢেউয়ের মাঝের খাঁজ। আর সাউন্ডিং বলতে একটা শব্দ, ঠিক আছে, অডিটরি, তাহলে অডিও ভিজুয়াল ইমেজ এটা। দ্য সাউন্ডিং ফারোস ক্রিয়েট দ্য ইমেজ অফ, সাউন্ডিং ফারোস কথাটা কিসের প্রতিচ্ছবি তৈরি করছে? এ দ্য ডিপ মোনিং অফ দ্য সি, বি এ শিপ কার্ভিং ইটস ওয়ে থ্রু দ্য সি, না ইউলিসিস অ্যাফার্মেশন টু সেট ফর এ নিউ ভয়েজ, না ডি দ্য মারিনার্স এফোর্ট টু সেট সেল অগেন। রাইট আনসার হচ্ছে এ শিপ কার্ভিং ইটস ওয়ে থ্রু দ্য সি। তাহলে দ্য সাউন্ডিং ফারোজ আমাদের চোখের সামনে কি প্রতিচ্ছবি তৈরি করছে? না সমুদ্রের ওপর দিয়ে একটা জাহাজ সে তার গতিপথ তৈরি করে এগিয়ে চলছে। তাহলে জাহাজ গেলে দেখবে সমুদ্রের ঢেউগুলো আবার উঠতে দেখা যায়, তাই তো, তার মাঝের যে খাঁজটা, তাহলে জাহাজের গতিপথকে এখানে বোঝানো হচ্ছে। What does the happy isle symbolize in the poem? Happy isle এই কবিতাতে কিসের প্রতীক? এ দ্য ব্লেসেড আফটার লাইফ অর প্যারাডাইস, যেটাকে আমরা স্বর্গ বলি বা যেটাকে বলি মানুষ জীবনের শেষে যেখানে পৌঁছায় যে চরম সুখের স্থান। বি ইথাকাজ নেবারিং আইল্যান্ডস, ইথাকার প্রতিবেশী যে দ্বীপগুলো। সি এ প্লেস অফ রেস্ট ফর সেলার্স, নাবিকদের জন্য বিশ্রামের স্থান, নাকি ডি দ্য গ্রিক আইল্যান্ডস অফ মিথ, ঠিক আছে, যে পৌরাণিক গাথার যে গ্রিক দ্বীপগুলো সেগুলো। তাহলে হ্যাপি আইল এখানে কিসের প্রতীক? অপশন এ প্যারাডাইস বা দ্য ব্লেসেড আফটার লাইফ, যেটাকে আমরা স্বর্গ বলি না কেন, বা যেটা বলা যেতে পারে মৃত্যুর পরে যে চরম সুখের স্থান যেখানে মানুষ আনন্দে থাকে। হু ওয়াজ অ্যাকিলিস? অ্যাকিলিস কে ছিলেন? এ দ্য হিরো অফ ইলিয়াড, বি দ্য স্ট্রংগেস্ট ওয়ারিয়ার অফ গ্রিক আর্মি, সি অ্যাকিলিসেস হিল ওয়াজ হিজ উইকেস্ট পয়েন্ট। তাহলে এই তিনটে, ডি অল অফ দ্য অ্যাবাভ, তিনটে কিন্তু সত্যি। অ্যাকিলিসকে হিরো অফ ইলিয়াড বলা হয়, অ্যাকিলিসকে বলা হয় গ্রিক সৈন্য দলের সব থেকে যে স্ট্রংগেস্ট শক্তিশালী যোদ্ধা, এবং 3 নম্বর অ্যাকিলিসের সমস্ত শক্তি ছিল তার গোড়ালিতে, ঠিক আছে। এই তিনটে কথাই অ্যাকিলিস সম্পর্কে সত্যি। নেক্সট, দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস, দ্য টোন ইজ, এই লাইনটা যে টোনটা, সে টোনটা কীরকমের টোন? এ অপটিমিস্টিক আশাবাদী, বি পেসিমিস্টিক হতাশাবাদী, সি স্টোইক উদাসীন, ডি ইন্ট্রোস্পেক্টিভ আত্মবিশ্লেষণমূলক। এটা টোনটা হচ্ছে এ অপটিমিস্টিক অর্থাৎ আশাবাদী। নেক্সট, ইউলিসিস ফেমাস ডিক্লারেশন, ইউলিসিসের সে বিখ্যাত উক্তি, টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু উইল্ড রিফ্লেক্টস উইচ অফ দ্য ফলোইং, এই উক্তিটা কি বোঝাচ্ছে? এ অ্যান অ্যাডভাইস টু হিজ সান টু রিমেন স্টিক টু হিজ ডিউটি, তার সন্তানকে উপদেশ দিচ্ছে যে তুমি তোমার কর্তব্য চালিয়ে যাও। বি হিজ ডিটারমিনেশন টু লিভ লাইফ ফুললি,
despite challenges and oddities of old age, তার যে দৃঢ় প্রতিজ্ঞা বার্ধক্যের যা কিছু সমস্যা প্রতিবন্ধকতা সত্ত্বেও জীবনটাকে পূর্ণভাবে বাঁচা। See his belief in the power of fate and his past memories, তার এইটা বিশ্বাস যে সব কিছুই ভাগ্যের হাতে রয়েছে। আর ডি, হিজ ডিজায়ার টু রিটার্ন টু ইথাকা, ইথাকাতে ফিরে যাওয়ার তার যে আকাঙ্ক্ষা। তাহলে আমরা জানি সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ বার্ধক্যে প্রতিবন্ধকতা সত্ত্বেও এগিয়ে চলা, এটাই বোঝানো হচ্ছে এই লাস্ট লাইনটার মধ্যে দিয়ে, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড। আজকে ইউলিসিসের ক্লাস এখানেই শেষ হচ্ছে। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে বা ভিডিওটা ভালো লেগে থাকে, ইউজফুল মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সঙ্গে থেকো। এবং ইউলিসিসের সমস্ত এমসিকিউ বা আমি এসএকিউ আপলোড করেছি, কিছু ব্রড কোয়েশ্চেন, লং কোয়েশ্চেন আপলোড করছি, সেগুলো যদি তোমরা পেতে চাও বা ফ্রিতে পড়তে চাও, তোমরা নিচে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে অবশ্যই ক্লিক করবে। সঙ্গে থেকো।